বন্ধুরা, এইমাত্র পাওয়া বড় একটি খবর, ইরান ট্রাম্পকে যুদ্ধ থেকে সরে আসার হুঁশিয়ারি দিয়েছে। এক বিস্ফোরণ, এ পর্যন্ত নিহত ১৩০০। ইতিহাসের সবচেয়ে বড় তেলের চালান ছাড়ার প্রস্তাব আন্তর্জাতিক জ্বালানি সংস্থার। খবর প্রকাশের পর বিশ্ববাজারে দাম ওঠানামা। ইরানের নতুন সর্বোচ্চ নেতার সমর্থনে বিশাল গণসমাবেশ, লাখো মানুষের দখলে বড় বড় শহরের রাজপথ। জ্বালানি স্বল্পতার প্রভাব থাইল্যান্ডে, সংকট মোকাবেলায় আমলাদের সাশ্রয় নির্দেশ দিলেন দেশটির প্রধানমন্ত্রী। এবং বারবার ইনজুরিতে পড়ে স্বপ্নভঙ্গ হলেও বিশ্বকাপ খেলার স্বপ্নে বিভোর নেইমার জুনিয়র, শেষ সুযোগ দিতে চান কোচ কার্লো আনচেলত্তি। বিশ্বজুড়ে ঘটে যাওয়া দিনের গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে আরটিভির নিয়মিত আয়োজন সারাদিনের বিশ্বে আপনাদের সঙ্গে আছি আমি নুসরাত জাহান রাকা। ইসরায়েলের বিভিন্ন শহর এবং মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC। এটিকে সবচেয়ে তীব্র ও শক্তিশালী সামরিক অভিযান বলে অভিহিত করেছে তেহরান। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, যারা ইরানকে ধ্বংস করতে চায় তারা ইতিহাস জানে না। আরও জানাচ্ছেন ইমরুল হাসান। ১২তম দিনে এভাবেই ভয়ঙ্কর রূপে ইসরায়েলে হামলা অব্যাহত রেখেছে ইরান। টানা ৩ ঘন্টারও বেশি সময় ধরে চলা এই অভিযানে নতুন প্রজন্মের সুপার হেভি খোর্ডামশার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে কয়েক স্তরে সমন্বিত হামলা চালানো হয়। এক বিবৃতিতে IRGC বলছে, তারা তেল আবিবের দক্ষিণে অবস্থিত হায়েলা স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্রে দ্বিতীয়বারের মতো হামলা চালিয়েছে। এছাড়া বীর ইয়াকুব, পশ্চিম জেরুজালেম এবং হাইফার বিভিন্ন সামরিক স্থাপনাকেও লক্ষ্যবস্তু করা হয়েছে। এদিকে ইরানের রাজধানী তেহরানের একটি আবাসিক এলাকায় নতুন করে বিমান হামলা চালানো হয়েছে। বুধবার ভোরে এই হামলা চালানো হয়। এছাড়া তেহরানের মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরের দিক থেকে বড় বিস্ফোরণের শব্দ ও দৃশ্য সংবলিত একটি ভিডিওর ভৌগোলিক অবস্থান শনাক্ত করেছে CNN। এ পর্যন্ত হামলায় ইরানে ১৫০০০-এর বেশি বেসামরিক মানুষ নিহত হয়েছে বলে জানায় তেহরান। আর ইরানের সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ মুখপাত্র বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনী তাদের হতাশা থেকে এবং ইরানি বাহিনীর মোকাবেলা করতে না পারার কারণে সাধারণ মানুষ, নারী ও শিশুদের হত্যা করছে। এদিকে আরব সাগরে মাইন ধ্বংসকারী মার্কিন যুদ্ধজাহাজের উপস্থিতি নিশ্চিত করেছে বেশ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যম। তবে হরমুজ প্রণালীতে ইরান মাইন বসাতে শুরু করেছে বলে মার্কিন গোয়েন্দা সূত্রে বরাত দিয়ে জানিয়েছে বেশ কয়েকটি সংবাদ সংস্থা। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মার্কিন প্রেসিডেন্ট হুঁশিয়ারি দিয়ে বলেছেন, মাইন বসানো হলে ইরানকে নজিরবিহীন পরিণতির মুখোমুখি হতে হবে। আর সার্বিক পরিস্থিতি বিবেচনায় নড়ে চড়ে বসেছে ট্রাম্পের উপদেষ্টারা। বিশ্ববাজারে তেলের দামের অসামঞ্জস্যতার প্রভাবে এবং দীর্ঘস্থায়ী সংঘাতের ফলে রাজনৈতিকভাবে বিরূপ প্রতিক্রিয়া শঙ্কায় ট্রাম্পকে দ্রুতই যুদ্ধ থেকে সরে আসতে তার উপদেষ্টারা পরামর্শ দিয়েছেন। ইমরুল হাসান, RTV। মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যে বাস্তবতার উপলব্ধি করছে যুক্তরাষ্ট্র। ইরান যুদ্ধ থেকে ট্রাম্পকে দ্রুত সরে আসার পরামর্শ দিচ্ছেন তার উপদেষ্টারা। আর ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, যারা ইরানকে ধ্বংস করতে চায় তারা ইতিহাস জানে না। ইরানের রাজধানী তেহরানে একের পর এক বিস্ফোরণের খবর পাওয়া যাচ্ছে। তেহরানের দাবি, হামলায় এ পর্যন্ত নিহত হয়েছেন অন্তত ১৩০০ বেসামরিক নাগরিক। আর এই যুদ্ধে এখন পর্যন্ত প্রায় ১৫০ মার্কিন সেনা আহত এবং ৮ মার্কিন সেনা নিহতের কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। রিপোর্ট করছেন ইমতিয়াজ আহমেদ। যুক্তরাষ্ট্রের যুদ্ধ মঙ্গলবার মধ্যরাতেও শক্তিশালী বিস্ফোরণে কেঁপে ওঠে রাজধানী তেহরানের বিভিন্ন এলাকা। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের প্রায় ১০,০০০ বেসামরিক স্থাপনা লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। ইরানের সঙ্গে যুদ্ধে এ পর্যন্ত প্রায় ১৫০ মার্কিন সেনা আহত হয়েছে। মঙ্গলবার বিষয়টির সঙ্গে সংশ্লিষ্টরা বার্তা সংস্থা রয়টার্সকে তথ্য জানান। যুদ্ধে ইতোমধ্যে ৮ মার্কিন সেনা নিহতের কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। তেলের দাম বৃদ্ধি এবং দীর্ঘস্থায়ী সংঘাতের ফলে রাজনৈতিকভাবে বিরূপ প্রতিক্রিয়ার শঙ্কায় ট্রাম্পকে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন তার উপদেষ্টারা। সীমান্তে পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে হিজবুল্লাহ ও ইসরায়েলি বাহিনী।
একই সময় ইসরায়েলের বড় শহরগুলোতেও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। হামলার সতর্ক সংকেত ও বিস্ফোরণের শব্দ শোনা গেছে তেল আবিব এবং জেরুজালেমে। ইরানি মিসাইল হামলায় ইসরায়েলের গুরুত্বপূর্ণ উপকূলীয় শহর হাইফাও কেঁপে ওঠে। ইরানের হামলার কারণে উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশ সতর্ক অবস্থানে রয়েছে। দেশগুলো জানাচ্ছে সাম্প্রতিক সময়ে তাদের আকাশসীমায় ঢুকে পড়া একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করেছে তারা। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, গত 28 ফেব্রুয়ারি ইরানের সঙ্গে সংঘাত শুরুর পর এই পর্যন্ত 43,000-এরও বেশি মার্কিন নাগরিক মধ্যপ্রাচ্য ছেড়ে যুক্তরাষ্ট্রে ফিরে গেছেন। মধ্যপ্রাচ্যে ক্রমেই তীব্র হতে থাকা যুদ্ধ পরিস্থিতি নিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। এ সময় সব পক্ষকে আন্তর্জাতিক আইন পুরোপুরি মেনে চলা এবং বেসামরিক নাগরিক ও স্থাপনায় হামলা করা থেকে বিরত থাকার আহ্বান জানান মহাসচিব গুতেরেস। ইরানের সঙ্গে যুদ্ধে প্রথম পরিকল্পনা ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। বর্তমানে তারা অন্য পরিকল্পনাগুলো কার্যকরের চেষ্টা করছে উল্লেখ করে আরাকচি জানান, সেগুলোও একইভাবে ব্যর্থ হচ্ছে। এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান বলছেন, যারা ইরানকে ধ্বংস করার ভ্রান্ত ধারণা নিয়ে আগ্রাসন চালাচ্ছে তারা ইতিহাস সম্পর্কে কিছুই জানে না। মঙ্গলবার এক্সে দেয়া পোস্টে পেজিশকিয়ান বলেন, অন্তত 6,000 বছরের পুরনো সভ্যতার উত্তরাধিকারী ইরান ইতিহাসের পরীক্ষার মধ্য দিয়ে কোনো শক্তি কখনো এই ঐতিহাসিক নামটি মুছে ফেলতে পারেনি বলেও জানান পেজিশকিয়ান। ইমতিয়াজ আহমেদ, RTV। ইরানকে ঘিরে যুদ্ধের কারণে তেলের সরবরাহে যে বিঘ্ন ঘটছে তা সামাল দিতে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা ইতিহাসের সবচেয়ে বড় তেলের চালান বাজারে ছাড়ার প্রস্তাব দিয়েছে। ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, এ পরিমাণ রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর যে তেল তারা বাজারে ছেড়েছিল তার চেয়ে বেশি। ইতোমধ্যেই এই খবর প্রকাশের পর বিশ্ববাজারে তেলের দাম ওঠানামা করছে। 2022 সালে রাশিয়া ইউক্রেনে পূর্ণ মাত্রার আগ্রাসন শুরু করার পর 2 দফায় সদস্য দেশগুলো যে 18 কোটি 20 লাখ ব্যারেল তেল বাজারে ছেড়েছিল, এবার তার চেয়েও বেশি তেল বাজারে ছাড়া হতে পারে, এমনটি জানিয়েছে বাজার বিশ্লেষকেরা। যুদ্ধের শঙ্কা, আন্তর্জাতিক চাপ আর রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যে ইরানে দেখা গেল ভিন্ন এক দৃশ্য। রাজধানী তেহরান সহ দেশের বড় বড় শহরের রাজপথে দখলে নিয়েছে লাখো মানুষ। যেদিন নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির প্রতি সমর্থন জানাতে অনুষ্ঠিত হয় বিশাল গণসমাবেশ। বিশ্লেষকেরা বলছেন, এটি শুধু একটি রাজনৈতিক সমাবেশই ছিল না, ছিল বহির্বিশ্বের জন্য ইরানের ঐক্য ও প্রতিরোধের শক্তির এক বড় বার্তা। বিশেষজ্ঞ পরিষদ আনুষ্ঠানিকভাবে মোস্তফাকে দেশের নতুন সর্বোচ্চ নেতা ঘোষণা করার কয়েক ঘন্টার মধ্যেই হয়েছিল অভূতপূর্ব এই জনসমাবেশ। কিভাবে যুদ্ধ ও চাপের এই সময়ে রাজপথ দখলে নিয়েছে ইরানের মানুষ, সেই গল্পই তুলে ধরেছেন ইমতিয়াজ। যদি তুমি আমাকে বন্দী করো, আমার কণ্ঠ তবুও বাতাসে ভেসে উঠবে, কারণ মানুষের স্বাধীনতার স্বপ্নকে কখনো শিকলে বাঁধা যায় না। ইরানের বিখ্যাত বিপ্লবী ও প্রতিবাদী কবিদের কবিতায় বারবার ফিরে এসেছে প্রতিরোধ, বিশ্বাস এবং আত্মমর্যাদার এ বার্তা। আর ঠিক এমন এক ঐতিহাসিক মুহূর্তেই ইরানের আকাশে আবারও যেন প্রতিধ্বনিত হলো সে কণ্ঠ, যখন যুদ্ধের হুমকি, আন্তর্জাতিক চাপ এবং রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যে দাঁড়িয়ে গোটা দেশ প্রত্যক্ষ করল এক অভূতপূর্ব দৃশ্য। স্থানীয় সময় সোমবার বিকেল ঠিক 3টা বাজতেই ইরানের শহর থেকে উপশহর, গ্রাম থেকে রাজপথে শুরু হয় বিশাল গণসমাবেশ। মুহূর্তের মধ্যেই লাখো মানুষ রাস্তায় নেমে পড়ে। তাদের কণ্ঠে একটাই বার্তা, নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ মোজতবা খামেনির প্রতি আনুগত্যের শপথ। চারিদিকে পতাকার ঢেউ, মানুষের স্লোগান আর আবেগঘন দৃশ্য, সব মিলিয়ে পুরো দেশ যেন এক বিশাল মঞ্চে পরিণত হয়েছিল। বিশ্লেষকরা বলছেন, এটি কেবল এক রাজনৈতিক অনুষ্ঠান ছিল না, বরং আন্তর্জাতিক শক্তিগুলোর উদ্দেশ্যে ছিল ইরানের ঐক্য ও শক্তির এক বড় প্রদর্শনী। কারণ যখন বাইরের বিশ্বে যুদ্ধের সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে, ঠিক সে সময় দেশের ভেতরে এত বড় সমাবেশ অনেকের কাছেই ছিল এক স্পষ্ট বার্তা, ইরান ভেঙে পড়েনি। রাজধানী তেহরানের ঐতিহাসিক বিপ্লব চত্বর ছিল এ সমাবেশের কেন্দ্রবিন্দু। সকাল থেকেই সেখানে ঢল নামে মানুষের, বিকেলের মধ্যে সে ভিড় রূপ নেয় বিশাল জনসমুদ্রে। চারদিকে শুধু মানুষ আর মানুষ। একই দৃশ্য দেখা যায় মাশহাদ, কুম, ইস্পাহান, তাবরিজ সহ প্রায় সব বড় শহরে।
সমাবেশে অংশ নেওয়া মানুষের হাতে ছিল ইরানের জাতীয় পতাকা, প্রয়াত নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রতিকৃতি এবং সদ্য ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নেয়া মোজতবা খামেনির ছবি। আকাশ বাতাস কাঁপিয়ে তারা স্লোগান দিতে থাকেন, খোদার হাত আমাদের উপর, খামেনি আমাদের নেতা। এ সময় অনেকেই চোখে অশ্রু নিয়ে নতুন নেতৃত্বের প্রতি আনুগত্য ঘোষণা করেন। এই সমাবেশ দ্রুতই আরেকটি মাত্রা পায় মুহূর্তের মধ্যেই, যা পরিণত হয় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে এক বিশাল প্রতিবাদ সমাবেশে। এতে অংশ নেয়া মানুষরা গত বছরের 12 দিনের যুদ্ধ, ডিসেম্বরের অস্থিরতা এবং 28 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া সাম্প্রতিক সামরিক আগ্রাসনের তীব্র নিন্দা জানান। সমবেত জনতা উচ্চকণ্ঠে ঘোষণা করেন, ইরান কখনোই শত্রুর কাছে মাথা নত করবে না। তারা বলেন, শত্রুরা আবারও ভুল হিসাব করছে, আর সে ভুলের ফল একদিন তাদেরই ভোগ করতে হবে। এ বক্তব্যে স্পষ্ট ছিল এক ধরনের জাতীয়তাবাদী আবেগ এবং প্রতিরোধের সংকল্প। এ নাটকীয় ঘটনার কয়েক ঘন্টা আগেই আরেকটি বড় ঘোষণা আসে। সোমবার ভোরে ইরানের বিশেষজ্ঞ পরিষদ আনুষ্ঠানিকভাবে সৈয়দ মোজতবা আয়াতুল্লাহ খামেনিকে দেশের তৃতীয় সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা করে। 1989 সালে ইসলামী বিপ্লবের প্রতিষ্ঠাতা ইমাম খোমেনির মৃত্যুর পর প্রায় 37 বছর ধরে ইরানকে নেতৃত্ব দিয়েছিলেন আয়াতুল্লাহ আলী খামেনি। অনেকেই ভাবছিলেন ইরানের রাজনীতিতে হয়তো বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হতে পারে, কিন্তু খুব দ্রুতই সে অনিশ্চয়তার অবসান ঘটে। বিশেষজ্ঞ পরিষদ জানায়, বর্তমান পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল। দেশের উপর সামরিক হুমকি এবং আন্তর্জাতিক চাপ বাড়ছে। তাই দীর্ঘ আলোচনার পর তারা দ্রুত সিদ্ধান্ত নিয়েছেন, যাতে দেশের নেতৃত্বে কোনো শূন্যতা তৈরি না হয়। এদিকে তেহরানের রাজপথে মানুষের ঢল যেন আরেকটি স্পষ্ট বার্তা দিয়েছে। যখন চারদিক থেকে যুদ্ধের খবর আসছে, তখন লক্ষ মানুষের এ সমাবেশ দেখিয়ে দিয়েছে ইরানের অভ্যন্তরীণ রাজনৈতিক ভিত্তি এখনো দৃঢ়। অনেক বিশ্লেষক বলছেন, মোজতবা খামেনির প্রতি এই গণ আনুগত্য কেবল আনুষ্ঠানিকতা নয়, এটি মূলত একটি রাজনৈতিক সংকেত। নেতৃত্বের পরিবর্তন হলেও ইরানের প্রতিরোধের নীতিতে বদল আসবে না। আর হয়তো সে কারণেই মানুষের পুরনো কবিদের সে কথা আবারও সত্যি হয়ে ওঠে। মানুষের বিশ্বাস আর স্বাধীনতার স্বপ্নকে কোনো শক্তিই চিরদিন দমিয়ে রাখতে পারবে না। ইমতিয়াজ আহমেদ, RTV। জ্বালানি স্বল্পতার আঁচ লেগেছে থাইল্যান্ডে। জ্বালানির সংকট মোকাবেলায় আমলাদের সাশ্রয়ের নির্দেশ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল। সরকারি পদক্ষেপের মধ্যে রয়েছে বিদেশ সফর স্থগিত করা এবং লিফটের পরিবর্তে সিঁড়ি ব্যবহার করা। এছাড়া সরকারি কর্মকর্তাদের বাসা থেকে কাজ করার নির্দেশ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী। থাইল্যান্ডে 95 দিনের জ্বালানি মজুত রয়েছে বলে জানিয়েছে দেশটির জ্বালানি মন্ত্রী আত্তাপোল। থাইল্যান্ডের এনার্জি রেগুলেটরি কমিশনের তথ্য মতে দেশটির জ্বালানি চাহিদার প্রায় 68% মেটানো হয় প্রাকৃতিক গ্যাস থেকে। এর মধ্যে অর্ধেকের বেশি গ্যাস থাইল্যান্ড উপসাগরের নিজস্ব উৎপাদন থেকে আসে। বাকি গ্যাসের 35% আমদানি করা হয়, যার মধ্যে 13% আসে প্রতিবেশী দেশ মিয়ানমার থেকে। পাকিস্তানে ধর্মের কথা উঠলেই মাথায় আসে মুসলিম ধর্মের নাম। তবে দেশটির সিন্ধু প্রদেশের মিঠি অঞ্চলে বসবাস করে বিশাল সংখ্যক হিন্দু ধর্মাবলম্বীরাও। রমজান আসলে এই অঞ্চলে দেখা দেয় হিন্দু মুসলিমের এক দারুণ সহাবস্থান। একসাথে ইফতার আয়োজন তো হয়ই, পাশাপাশি হিন্দুরাও মুসলিমদের জন্য আয়োজন করেন ইফতারের। বিস্তারিত আব্দুল মালিকের রিপোর্টে। মুসলিম প্রধান দেশ পাকিস্তানের সিন্ধু প্রদেশে একসাথে রমজানের ইফতার অনুষ্ঠানে অংশ নেন হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মানুষরা। রমজান মাসে সিন্ধু প্রদেশের দক্ষিণ পূর্বাঞ্চলীয় শহর মিঠিতে এমন আয়োজন হয়ে থাকে, যেখানে হিন্দু ব্যবসায়ীরা ও সাধারণ মানুষ প্রায় মুসলিম ভাইদের জন্য ইফতারের আয়োজন করেন। অনেক সময় রাস্তার পাশে বা মন্দিরের সামনেও ইফতারের দস্তরখানা বিছানো হয়, যেখানে সব ধর্মের মানুষ বসেন একসাথে। মিঠিতে প্রায় 60,000 বাসিন্দার মধ্যে অধিকাংশ হিন্দু। পাকিস্তান জুড়ে হিন্দুরা সংখ্যালঘু হলেও এ অঞ্চলে অধিকাংশ বাসিন্দাই হিন্দু ধর্মাবলম্বীর। তবে ধর্ম ছাপিয়ে ভ্রাতৃত্ববোধ এ অঞ্চলে বড় পরিচয় হয়ে দাঁড়িয়েছে। স্থানীয়রা জানান, শহরের অনেক হিন্দুও রোজা রাখেন। ইফতার অনুষ্ঠানও এখানে একটি সামাজিক মিলন মেলায় পরিণত হয়েছে। আমি একজন হিন্দু, কিন্তু এ মাসে আমি সব রোজা রাখি। আমার মুসলিম ভাইদের সঙ্গে দাঁড়িয়ে আমি আনন্দিত। আমরাও একসাথে ঈদ উদযাপন করি। এখানে ধর্মীয় সম্প্রীতি বিরাজমান। এটাই পাকিস্তানের সংস্কৃতি। এখানে হিন্দু এবং মুসলিমের মধ্যে কোনো পার্থক্য নেই। আলহামদুলিল্লাহ,
यही असांजी एक बड़े ज़माने का शानदार किरवायत है। আল্লাহর কৃপায় এটি অনেক দিন ধরে আমাদের একটি চমৎকার ঐতিহ্য। এখানে জনসংখ্যার অর্ধেকের বেশি হিন্দু। এমন আয়োজন দুটি সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতির একটি সুন্দর উদাহরণ। की जो बेहतरीन किस्म की खूबसूरत मिसाल है। আপনি এখানে একটি গুরুদ্বার, একটি মসজিদ এবং একটি মাজার পাশাপাশি দাঁড়িয়ে থাকতে দেখতে পাবেন। এখানে মানবতা রয়েছে। এই এলাকার পরিবেশ মানবতা শেখায়। পাকিস্তানের 24 কোটি মানুষের মধ্যে 96% মুসলিম। দেশটিতে মাত্র 2% হিন্দু। তবে মিঠির এই অঞ্চলটিতে রমজানের ধর্মীয় কঠোরতার থেকে বেশি পারস্পরিক সহাবস্থান বেশি প্রতীয়মান হয়। মিঠির অবস্থান ভারতের রাজস্থান রাজ্যের সীমান্তলগ্ন এলাকায়। স্থানীয়দের মতে মরুভূমির বালিয়াড়ি থেকে উঠে আসা দুর্গম ভৌগোলিক অবস্থানই তাদের এই শান্তিপূর্ণ সহাবস্থানকে আরও জোরদার করে। আব্দুল মালেক, RTV। বারবার ইনজুরিতে পড়ে স্বপ্নভঙ্গ হলেও 2026 বিশ্বকাপ খেলার স্বপ্নে বিভোর ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র। ধারণা করা হচ্ছে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে হতে যাওয়া বিশ্বকাপে নেইমার যাতে অংশ নিতে পারেন সেজন্য ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি তাকে শেষ একটি সুযোগ দিতে পারেন। সম্প্রতি এমন খবরই প্রকাশ করেছে ফুটবল ভিত্তিক জনপ্রিয় স্প্যানিশ গণমাধ্যম মার্কা। 10 মার্চ মিরাসল এফসি ও সান্তোস এফসির মধ্যে ব্রাজিলিয়ান লিগের ম্যাচে ভালো পারফর্ম করলেই বিশ্বকাপ স্কোয়াডে সুযোগ মিলতে পারে নেইমারের। বিস্তারিত মুমসাদ দিনুরের রিপোর্টে। বিশ্বকাপের আর মাত্র 100 দিন বাকি থাকতে ব্রাজিলের আসন্ন প্রীতি ম্যাচগুলোর জন্য কোচ কার্লো অ্যানচেলত্তির প্রাথমিক তালিকায় রাখা হয়েছে নেইমার জুনিয়রের নাম। আগামী 26 মার্চ বোস্টনে ফ্রান্সের বিপক্ষে এবং 31 মার্চ অরল্যান্ডোতে ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নামবে ব্রাজিল। বিষয়টি নিশ্চিত করেছেন ইতালিয়ান ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো। এই দুটি ম্যাচ একদিকে যেমন বিশ্বকাপের প্রস্তুতি, অন্যদিকে নেইমারের জন্য বড় পরীক্ষা। আবারও বিশ্বকাপের মঞ্চে খেলতে চাইলে মুগ্ধ করতে হবে কোচ কার্লো অ্যানচেলত্তিকে। খবর অনুযায়ী আনচেলত্তি ও তার কোচিং স্টাফ 10 মার্চ মিরাসল এফসি ও সান্তোস এফসির ম্যাচটি সরাসরি মাঠে উপস্থিত থেকে দেখবেন, যেখানে পর্যবেক্ষণ করা হবে নেইমারের পারফরমেন্স। এরপর 16 মার্চ চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হতে পারে। নেইমার শেষবার ব্রাজিলের হয়ে খেলেছিলেন 17 অক্টোবর 2023 সালে। দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাই পর্বে উরুগুয়ের বিপক্ষে সেই ম্যাচে গুরুতর হাঁটুর চোটে পড়েন এ ব্রাজিলিয়ান। সেই ইনজুরি থেকে ফিরে 1 বছরেরও বেশি সময় পর আবারও হলুদ জার্সিতে মাঠে ফেরার অপেক্ষায় এই ফুটবল সেন্সেশন। মুমসাদ দিনুরি, RTV। আর এরই সাথে শেষ করছি